আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলা রুমে। রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ, আর দুলাভাই শুধু শার্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এ কারণে কত যে মাইর খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বারবার বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ছি ছি, মিথিলা, এসব কি দেখছি? তার দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওরা মাথায় আকাশ ভেঙে পড়ছে। আসিফ, প্লিজ কাউকে বইলো না প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না দুলাভাই। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গিয়েছে, সাথে চাচিও গিয়েছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে একই রকমের দুটো দোতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেন। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে কত খারাপ আমি নিজেই ভাবতে পারছি না। আর মিথিলা, মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যায় না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, বোরখা পরে পদ্মার সাথে সব সময় চলাফেরা করে, কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলেন? আর মিথিলা, তুই না পদ্মা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না। এই তোর পদ্মার আড়ালে আসল চেহারা। আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরো পদ্মাশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পদ্মা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বললাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো, আর আব্বুকে বলে আমাকে মাইর খাওয়াতো। আসিফ, কাউকে বলিস না প্লিজ। মিথিলা কান্না করতে করতে। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর মাইর খাওয়াইতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়া দিব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়ে আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি। তাকে সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই। কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই, বলে যখন রুম থেকে বের হতে যাব দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিচ্ছে, আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ। আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আমি তোকে ভাইয়ের মতো ভাবি। আসিফ, না প্লিজ। মিথিলা কাণ্ডে আমি বাকরুদ্ধ। সে সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে দিয়েছে কেউ। আসিফ, তুই আমার কত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছেড়ে ফেলছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা, কি হচ্ছে এসব? আমি, কেউ বাঁচাও আসিফ প্লিজ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলা এমন কাণ্ডে শরীরে শক্তি হারিয়ে ফেলছি। বাহির থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি
শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছন গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে চাচ্ছিল। মিথিলা ন্যাকা কান্না করছে। মিথিলাকে ভাবি আড়াল দেয় আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস কয়েকটা চড় বসিয়ে দেয়। ভাইয়া এসে অনেকটা চড় মেরেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই। সবকিছু এত দূরত্ব হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল। তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না। আমার মতো ছেলে এমন একটা কাজ করবে? ভাবি আমি শুয়েছিলাম। আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানানো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মাইর খাইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাঁদছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। আগে বলছি 3 গ্রাম খুঁজো এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরো রেগে গেল। তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা এ বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখে বেয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছুই করি নাই, মাথা নিচু করে কান্না করতে করতে বললাম। এই তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখের এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখে হতো তো। আব্বু আমি কিছু করিনি। মিথিলা কথা আটকিয়ে দিয়ে তুই আমাকে আম্মু বলবি না। জানি না কোন পাপে তোকে পেটে ধরেছি। আম্মু কেঁদে কেঁদে আম্মুর মুখের কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মাই বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈচাসিক হাসি। আর মিথিলা এখনো ন্যাকা কান্না করছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া। সেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমাকে কখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপুটা সবকিছু শুনে কান্নার বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলা রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছে। কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সা অভাব ভাবি পূরণ করে। ভাবি শুনি আপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলো আসিফ? আমার তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। ভাবি ভাবি আমাকে মাফ করে দিও। আমি পারিনি সবার সামনে সত্যটা বলতে। কান্না করছিলাম। কি সত্য বলতে পারোনি ভাবি? ভাবির কথা দেন, কথাগুলো কাউকেই বলবেন না। ভাবির কাছে কথা দিয়ে। বলো। বলবো না কাউকে। ভাবি ভাবি আমি মিথিলার সাথে এমন কিছু করি নাই। কান্না সুরে তাহলে মিথিলা কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দিব। কিন্তু পরে আপুর সংসার এবং মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যায়। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিটতে থাকে। তারপর ভিতর থেকে নক করে দেয় মিথিলা। বাইরে থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে।
আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি, ভাবি চোখেও পানি। ভাবি বিশ্বাস করলে নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপে বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে। ভাবি তুমি কাউকে বলো না প্লিজ। মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমি জানি না আসিফ, কে মিথ্যা কে সত্য বলছে। মিথিলা আর সুমির জামাই তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই ভাবি। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে এটা দেখো। আমি সুযোগে সবকিছু ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি না। আসিফ এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চাই। ভাবি প্লিজ কথা দিয়েছো কাউকে বলবে না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে জানো ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতে ভাইয়া ভাবিকে বলছে, এই সাথে কিসের এত কথা? ভাবি চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাত অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখে পানি জোয়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মু পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখ আড়ালে বারবার চোখ মুছছে। 12টা বাজে, রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কোথায় গিয়ে উঠবো? ঢাকায় গিয়ে কি করব? খুব চিন্তা হচ্ছিল, কারণ ঢাকা আমি ভালো করে চিনি না। আর কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠবো। ভাবির দেওয়ার টাকাগুলো গুনলাম। 5,000 টাকা আছে এখানে। আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকা না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। এমনিতে কোনো কাজ জানি না, সবেমাত্র কলেজে পা দিয়েছি। আব্বু টাকার অভাব নাই, যার জন্য লেখাপড়াটাই করছি মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছিলাম তখন থেকে মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা আমার ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। কিন্তু যখন মিথিলাকে স্কুলে এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সে ভয়ে সুমি আপুর বিয়ের দিন প্রপোজ করি মিথিলাকে। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু আমাকে সেই দিন অনেক মারে। তখন নবম শ্রেণীতে উঠছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মায়ের সেই দিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলছিল মিথিলাকে যেন নিজের বোনের মতো দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলছিল আপু। আমি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। আব্বু আমাকে মাইরের কারণটা শুধু ভাবি জানতো, আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলছিল দুষ্টুমির জন্য কেউ এমন মারে। আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে? আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল, কিন্তু কিছু বলিনি। তবে মিথিলা মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমছে। আমার খুব ভালো লাগলো। বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়ে পূরণ করুন। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করছি। মিথিলা বলতো আমি তোকে শুধু ভাইয়ের মতো দেখি। দুলাভাইকে দিয়ে বলেছিলাম অনেকবার, কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তই দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবিনি, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠল। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ কি লিখছে। আমার রূপ বের করতে গিয়ে
নিজেই ধরা খেলি। কেমন অভিনয়টা করলাম! মিথিলার লেখাটা পরে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে যাচ্ছে। আমি জানি না তুই এমনটা কেন করছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম। কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি আমি। তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে। আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয় মিথিলা। ভালো করছিস। এতে আমার কোনো দুঃখ নেই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেন ভাবতো তোকে সেই রকম ভাবে চল। তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব মিথিলা। তারপর আমি রিপ্লে দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই এই সিনটা নষ্ট করে ফেলেছে, কিন্তু আমার মনে খুব ভয় জন্মাচ্ছিল আপুর সংসারটা কি মিথিলা ধ্বংস করে দিবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট করে লিখে দিলাম, আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম, এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদের ভালোভাবেই বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলা আব্বু নাই। আমার আব্বু মিথিলা নিজের মতোই আদর করে। সে আদরটা থাকতো না, আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো? আর আপনার আপুর চোখে সারা জীবন হয়ে বেঁচে থাকতেন। হতে পারতো আপনাদের সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়িতে যেই সম্মান আছে সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাদের একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন। সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস একটা স্টেশনে এসে থামলো। বাস থেকে নেমে পেটে খুব খিদা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিই। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল, তুই আমার ছেলে না, তোকে কোনো পাপে পেটে ধরেছি। মাগো, তুমিও তোমার ছেলেকে চিনলে না? চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। দুপুরে গড়ির বিকাল। হঠাৎ একটি রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তেই গাড়িতে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে আব্বাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই, কিন্তু শেষ দিয়ে একটা গাড়ি এসে আমার পায়ে উপড়ে দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটি মা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আর একদিন দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। অন্যদিক দিয়ে নিজেই বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ব্যান্ডেজ। বাচ্চাটির মা আরেকটা আমাদের সমবয়সী মেয়ের পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বলল, পাটা খুব ভালোভাবেই ভেঙেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন। আর রুগীকে 1 মাসের রেস্ট নিতে হবে। খেলাধুলা কোনো কাজ করতে পারবে না। 15 দিন পর আবার দেখিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো বাচ্চার মা। না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না। এটা শুধু একটা আমি। আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলি কারো নাম্বার থাকলে দাও। আমি তোমার বাবা মাকে আসতে বলি আন্টি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তোমার মোবাইলটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মোবাইলটা আমার হাতে দিয়ে। এটা তো একেবারেই গেছে। মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে, আন্টি হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে
এই কয়েকটা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এটা রাখেন প্লিজ, টাকাটা বাড়িয়ে। কি করছো তুমি এসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ? আন্টি টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে, তোমার পরিবারের কেউ নেই? তাদের তো খবর দিতে হবে আন্টি। আছে আব্বু, আম্মু, ভাই, ভাবি, চাচা, চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তাহলে আপনি যাবেন কোথায়? মেয়েটি জানি না, আজ সকালে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে একটা মিথ্যা পাপের অপরাধে। আমি কান্না করছিলাম। আচ্ছা তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্ট দরকার। না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো? আপনাদের বাড়ি ঝামেলা হবে। আমি চোখ মুছে বললাম, চুপ করো, এত ভালো মানুষ সাজার দরকার নাই। আমার ভাই বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন। মেয়েটি চলো উঠো। আন্টি আমার এক হাত ধরে তুললো। আন্টি আমার ব্যাগটা কই? আমার কাপড়ের ব্যাগ। আমার তো তোমার ব্যাগ দেখে নাই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি আন্টি এক হাতে, আর মেয়েটি আমার আর এক হাত ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি ফেলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলে চিৎকার দিয়ে উঠলাম, আস্তে আস্তে পা ফেলো।